এখন পর্যন্ত ২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। ৮২ জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিল এই যারা আহত হয়েছে তাদের ডাটা যদি আপনারা দেখেন, ডাটাগুলো আমি গতকালকে রাতে হাসপাতালে গিয়েছিলাম, প্রায় সবাই হলো আর জাহাঙ্গীরের আগের যে বাড়ি, সে বাড়ির খুব আশেপাশের ছেলেপেলে। এরা জাহাঙ্গীর খুব ভালোভাবে ওয়াচ করছিল কারা তার আশপাশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পৃক্ত আছে, তাদেরকে নানাভাবে ফুসলিয়ে গাজীপুরে ডেভিড হান্টার অ্যাকশনে গ্রেফতার হয়েছেন ৮২ জন। গাজীপুর সহ সারা বাংলাদেশে আরও অনেক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে। বিশেষত গাজীপুরে গ্রেফতারের মূল হোতা বা সন্ত্রাসী মূল হোতা মেয়র জাহাঙ্গীরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। যদি মেয়র জাহাঙ্গীর গ্রেফতার করা না হয় বা গ্রেফতার করতে না হয়, তাহলে কিন্তু তার ষড়যন্ত্র সে চালিয়ে যাবে। তো গাজীপুরে কারা গ্রেফতার হয়েছে এবং গাজীপুরে সহ সারা বাংলাদেশে একদিনের অ্যাকশনে আওয়ামী লীগের বর্তমান অবস্থা কি, এই বিষয় নিয়ে কয়েকটা আলোচনা শুনবো। পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম ৩৬৫ দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে। এই কাজ যেন অব্যাহত রাখে এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি। আওয়ামী লীগের কোন উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল সুশীল ভাব, এই সুশীলগুলো দিয়ে এই কাজ পরিচালনা করবেন না। এই কাজ পরিচালনা করবেন ডাইরেক্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে, যাদের বেতন বন্ধ রেখেছে, যাদেরকে অন্যায়ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিতাড়িত করেছে, ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডেভিল নিধন করতে হবে। সুশীল দিয়ে কোনো ডেভিল নিধন হবে না। অতএব সুশীলগিরি চলবে না, ডাইরেক্ট করতে হবে। এবং ডাইরেক্ট যদি ওদেরকে নাস্তানাবুদ করা যায়, বাংলাদেশে এই ডেভিল ধ্বংস হয়ে যাবে। আমার বিশ্বাস, কয়েকটা দিন একটু গরম হন, কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন, কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন। এ বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে। আপনাদের ভয়ের কি? ৫ই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি, যেভাবে খুশি সেভাবে চালান, কিন্তু ডেভিলদেরকে ধ্বংস করুন, তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে, আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে। শুধু গাজীপুর থেকেই ৮২ জন ডেভিলকে গ্রেফতার করেছে বর্তমান যে যৌথ বাহিনী রয়েছে তারা। যৌথ বাহিনীর সিদ্ধান্ত হচ্ছে, বাংলাদেশের কোনো পথে প্রান্তরে, অলিতে গলিতে, রাস্তাঘাটে, পাড়ায় মহল্লায়, বিল্ডিংয়ে, মসজিদে কিংবা মন্দিরে আশেপাশে কোনো ডেভিল লুকিয়ে থাকতে পারবে না। এবারের যুদ্ধটা হচ্ছে ডেভিলদের বিরুদ্ধে তথা শয়তানের বিরুদ্ধে, যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের মাটি ও মানুষকে অশান্তিতে রাখতে চায়। সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, ওই সকল ডেভিলদেরকেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বাংলাদেশকে শান্ত করা। আপনারা জানেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপরে গত পরশুদিন সেখানের সাবেক মেয়রের নির্দেশক্রমে এবং আওয়ামী লীগের প্ররোচনা এবং পুলিশের সাবেক আইজি বেনজিরের সরাসরি নির্দেশনায় সেই জায়গায় বিশেষভাবে সংগঠিত হয়েছে একটি অপকর্ম, যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুর সাথে পাঞ্জা পর্যন্ত লড়ছে। বাংলাদেশের ছাত্র সমাজ ফুঁসে উঠেছিল। তারা ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে বলেছে, যদি সেটা করতে না পারে, ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে প্রয়োজনে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা দেখেছি ইতিমধ্যেই গতকালকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্দেশনা দিয়েছেন যে ডেভিল যেটা চালু করবেন, এই ডেভিলের অপারেশন ডেভিল নামে যে অপারেশন শুরু করেছেন, এটার মাধ্যমে সারা বাংলাদেশে একটি সরাসরি অভিযান শুরু হবে এবং সেটা গতকালকেই শুরু হয়েছে। আমি বিশ্বাস করি একটি জায়গা থেকেই এখন পর্যন্ত আমার জানা তথ্য মতে ৮২ জনকে শুধুমাত্র গতকালকেই গাজীপুরের আশপাশ থেকে গ্রেফতার করা হয়েছে। তার মানে এই ডেভিল এখন অ্যাকশন মুডে আছে এবং এই অ্যাকশন মুডের মধ্য থেকেই বাংলাদেশে আওয়ামী লীগের সকল ধরনের ষড়যন্ত্রবাদীদের মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে আমি গতকালকে বলেছিলাম, ডেভিল আপনি কিভাবে চিনবেন, ডেভিল শনাক্তের সহজ উপায় কি, ডেভিল আসলে কারা আছে,
প্রথম যে আপনি ফর্মুলাটা ব্যবহার করবেন সেটা হচ্ছে গত 16 বছর যেই আওয়ামী লীগ এই বাংলাদেশকে অশান্তিতে রেখেছে এবং অশান্তি থেকে মুক্তির জন্য 5ই আগস্ট যে বিজয় হয়েছে, এই আগস্টের বিজয়ে যারা অংশগ্রহণ করেছে তারা হচ্ছে দেশপ্রেমিক। বিজয়টার বিরুদ্ধে অবস্থান করে চোর ডাকাত ফেসিবাদের পক্ষে যারা ছিল তারাই হচ্ছে ডেভিলের আজকের মূল নায়ক এবং কারিগর। এখন এই ডেভিলগুলোকে শনাক্ত করতে হবে, তালিকা করতে হবে। তালিকা করারও সহজ লাইন, আওয়ামী লীগের দোসর কারা কারা, কোন কোন কমিটিতে ছিলেন, কোথায় কোন ভাগবাটোরা পেয়েছেন, কোথায় কোন এমপি মন্ত্রী তাদের যোগসাজশে অপকর্ম হয়েছে, এগুলো তালিকা করলেই সব বের হয়ে আসবে। আপনি মনে করেন যে টাই ব্লেজার পরলাম ওই লোকটা মনে হয় ডেভিল না? ও তো সবার আগে ডেভিল। আপনি যদি দেখেন যে একজন মেয়র গত পরশুদিনের যে বক্তব্য দিয়েছে, আপনার কি বলে গাজীপুরের সেই সাবেক মেয়র জাহাঙ্গীর যে বক্তব্য দিয়েছে, ও তো একজন মেয়র ছিল। তো মেয়র যদি বলে ঢাকা শহরের কাউকে শান্তিতে থাকতে দিবে না, তার মানে হচ্ছে এই মেয়রের মধ্যেই ডেভিল লুকাই। তো এই মেয়র, এই এমপি, এই মন্ত্রী ওরাই বড় ডেভিল। অতএব ওদেরকেই সবার আগে গ্রেপ্তার করতে হবে। এবং সেই ডেভিল কি তারাই শুধু? তারা নয়, প্রশাসনের মধ্যে 90% বলেছে, এই বেনজির বলেছে। আমি যদিও এটাকে কোনোভাবেই বলছি না যে আমার প্রশাসনের ভাইয়েরা এখন যারা আছেন তারা আমাকে অসহযোগিতা করছেন কিংবা করবেন, সে ভিন্ন বিতর্ক। কিন্তু একজন সাবেক আইজিপি যদি বলে থাকেন যে 90% লোক এখানে আমার এবং তারা আওয়ামী লীগের সামনে থেকে মিছিল করবে, তার মানে আপনার প্রশাসনের মধ্যে ডেভিল নিয়ে আপনি ঘোরাফেরা করছেন। আমি ধন্যবাদ জানাই গতকালকেই পুলিশের সাবেক বেশ কিছু সিনিয়র কর্মকর্তাকে সরকার গোয়েন্দা বিভাগ থেকে গ্রেপ্তার করতে পেরেছে এবং এই গ্রেপ্তার অব্যাহত থাকবে। কোনো ডেভিলকেই আর প্রশ্রয় দেওয়া হবে না। তার মানে কি দাঁড়ালো? পুলিশের সাবেক আইজি বেনজিরও এই ডেভিল, তিনিও এই ডেভিলের সর্দার এবং তারা এই অপকর্ম করছে। অতএব এখন আর ডেভিল খুঁজতে ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে আমার দেশের সাধারণ নাগরিকদেরকে খোঁজা লাগবে না, যেটা একটা সময় রাজনীতিতে প্রচলন ছিল। আমি মনে করি বড় বড় এই মাফিয়াগুলোকে গ্রেপ্তার করুন, বড় বড় যে ক্যাডারগুলো রয়েছে তাদেরকে গ্রেপ্তার করুন, বড় বড় যে রাজনীতিবিদের ছত্রছায়া নিয়ে যারা এতদিন পর্যন্ত শয়তানি করেছে এই ডেভিলগুলোকে এখন এই মুহূর্তে গ্রেপ্তার করুন। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে আপনারা দেরিতে হলেও 6 মাস অতিবাহিত হওয়ার পরে যখন বুঝতে পেরেছেন যে আর সম্ভব না, যখন বুঝতে পেরেছেন ছাত্র জনতা আর মানবে না, যখন বুঝতে পেরেছেন এখনই ডেভিলকে নিধন করতে হবে, তখন আপনারা এই উদ্যোগ নিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে বাংলাদেশের এই ডেভিল কতদিন চলবে। উনি বলছেন যতদিন পর্যন্ত ডেভিল নিধন না হবে ততদিন চলবে। আমি আপনাকে এই জাহাঙ্গীর সাহেবকে ধন্যবাদ জানাই যে আপনি যে সুন্দর করে এই জাতিকে আশ্বস্ত করলেন। এই ধরনের বক্তব্যই এদেশের মানুষ চায়। আপনার এই বক্তব্যকে আমি স্যালুট জানাই। উচিত হবে এই ডেভিলগুলো নিধন না হওয়া পর্যন্ত পথে প্রান্তরে প্রত্যেক দিন ব্লকেট করবেন, প্রত্যেক দিন মানুষগুলোকে চেক করবেন, প্রত্যেকটা মুহূর্ত অন্যায় অত্যাচারকারীদেরকে গ্রেপ্তার করে জাতির সামনে নিয়ে আসবেন। শুধু ডেভিল গ্রেপ্তার করলেই হবে না, ডেভিলগুলো যেন জামিন পেয়ে মুক্তি না হয়, ডেভিলগুলো যেন সহজেই কোনো জায়গা থেকে উতরে না যায়, সেজন্য এই ডেভিলগুলোকে কঠোরভাবে দমন করতে আইনের যথাযথ প্রয়োগ যেন হয় সে ব্যাপারেও আপনাকে দৃষ্টি রাখতে হবে। তবে আমার বিশ্বাস হচ্ছে কেন জানি এই ডেভিল থাকবে না বাংলাদেশ, এই শত্রু মুক্ত হবে। এবং আমি গতকালকে থেকে আশ্বস্ত হচ্ছি যে কোনো মূল্যে হোক বাংলাদেশের জনগণ চাপ প্রয়োগ করছে, আপনি করছেন, আমরা করছি, সার্বিক সব কিছু বিবেচনায় মনে হচ্ছে এই ডেভিল মুক্ত বাংলাদেশ এখন হবে। উপায় নাই, সরকারকে থাকতে হলেও ডেভিল মুক্ত করতে হবে, এদেশের রাজনীতিবিদদেরকে থাকতে হলেও ডেভিল মুক্ত করতে হবে। এই ডেভিল থাকলে আপনাকে কোনো অবস্থায় বাংলাদেশের কোনো জায়গায় সুন্দরভাবে কাজ করতে দিবে না। দেখেন না একেবারে জায়গা মতো পড়েছে, সব ঠান্ডা। এক রাতে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। এক রাতের মধ্যে আওয়ামী লীগের সব পিছন থেকে ঢুকে একদম মুখ থেকে বের হয়ে যাচ্ছে। 82 জন যখন গ্রেপ্তার করেছে শুধুমাত্র একটি অঞ্চল থেকে, গাজীপুর থেকে, তখন ডেভিলগুলো এখন পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, গর্তের মধ্যে পালানোর জন্য আওয়ামী লীগের লোকেরা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ডেভিলদেরকে এক রাতে যেভাবে শায়েস্তা করেছেন, যদি এরকম 365 দিন চালাতে পারেন, দেখবেন সব ডেভিল একদম পিছন থেকে ঢুকবে, সামনে থেকে বের হয়ে পালাতে পালাতে একদম দেশ থেকে হারিয়ে যাবে। এই ডেভিলগুলোকে হারিয়ে ফেলতে হবে, এই ডেভিলগুলোকে একদম নাস্তানাবুদ করে ফেলতে হবে। বাংলাদেশে আর কোনো ডেভিল থাকবে না, বাংলাদেশে থাকবে মানুষ। যারা মানুষের কথা বলে সেই মানুষ থাকবে। তো মানুষ আর ওই শয়তান একসাথে থাকার কোনো সুযোগ
নেই প্রিয় বন্ধুরা আমার। আজ অনেক দিন পর কাজের কাজ করেছেন, বাঘের বাচ্চার মতো কাজ অনেক দিন পর এখন করেছেন। এই কাজ যেন অব্যাহত রাখে এবং এই কাজগুলো পরিচালনা করতে আপনাকে অনুরোধ করছি। আওয়ামী লীগের কোন উচ্চ পর্যায়ের আগের যত অফিসার কিংবা ভিন্ন দালাল সুশীল ভাব, এই সুশীলগুলো দিয়ে এই কাজ পরিচালনা করবেন না। এই কাজ পরিচালনা করবেন ডাইরেক্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদেরকে আওয়ামী লীগ চাকরি থেকে বিচ্যুত করেছে, যাদের বেতন বন্ধ রেখেছে, যাদেরকে অন্যায়ভাবে অত্যাচারিত করে চাকরি থেকে বিতাড়িত করেছে, ওই সকল পুলিশ অফিসারদেরকে সামনে এনে তাদের মাধ্যমে ডেভিল নিধন করতে হবে। সুশীল দিয়ে কোনো ডেভিল নিধন হবে না। অতএব সুশীলগিরি চলবে না, ডাইরেক্ট করতে হবে। এবং ডাইরেক্ট যদি ওদেরকে নাস্তানাবুদ করা যায়, বাংলাদেশে এই ডেভিল ধ্বংস হয়ে যাবে। আমার বিশ্বাস কয়েকটা দিন একটু গরম হন, কয়েকটা দিন একটু শক্তি প্রয়োগ করুন, কয়েকটা দিন একটু জাতির সামনে দেখান যে আপনারা কিছু করতে পারেন। এ বাংলাদেশের সমগ্র জনতা আপনাদের সাথে আছে। আপনাদের ভয়ের কি? 5ই আগস্ট আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছি, যেভাবে খুশি সেভাবে চালান, কিন্তু ডেভিলদেরকে ধ্বংস করুন। তাহলেই আপনার ক্ষমতা মজবুত হবে, আগামীর গণতন্ত্র সুপ্রশস্ত হবে। এই যারা আহত হয়েছে তাদের ডাটা যদি আপনারা দেখেন, ডাটাগুলো আমি গতকালকে রাতে হাসপাতালে গিয়েছিলাম, প্রায় সবাই হলো আর জাহাঙ্গীরের আগের যে বাড়ি, সে বাড়ির খুব আশেপাশের ছেলেপেলে এরা। জাহাঙ্গীর খুব ভালোভাবে ওয়াচ করছিল কারা তার আশপাশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পৃক্ত আছে, তাদেরকে নানাভাবে ফুসলিয়ে এই ফাঁদে ফেলার জন্য দীর্ঘদিনের ট্র্যাপের অংশ হিসেবে সেখানে নিয়ে আসে। গাজীপুরের ঘটনা যেহেতু খুব কাছাকাছি থেকে দেখার সুযোগ হয়েছে, বিষয়টি একবারই স্পষ্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছেন বা যারা আহতদের ব্যাপারে বিচার চাচ্ছেন, দাবি করছেন, তাদের সবাই আমি বলবো ফাঁদে পা দিয়েছে। গাজীপুরের এই বিষয়টি আমি একটু তলিয়ে দেখার চেষ্টা করেছি। এখানে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছে। আপনারা জানেন যে 5ই আগস্টের আগেই জাহাঙ্গীর আলম তার দলবল সহ উত্তরায় একটা ঘটনায় তার সঙ্গী সেখানে মারাও গিয়েছে এবং তাকে করা হয়েছে, তাকেও সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। সে পালিয়ে গেছেন, সেও আহত হয়েছিল, চিকিৎসা নিয়েছে। এই যে জাহাঙ্গীর তখন ক্ষোভের শিকার হয়েছে, এই ক্ষোভের প্রেক্ষিতে তার বাড়ি কিন্তু একবারে জ্বালিয়ে পুড়িয়ে, আমি আপনার টকশোতে আগেও বলেছি, একবারে শেষ করে দেওয়া হয়েছে এবং তার বাড়ির ইটগুলো খুলে খুলে নিয়ে গেছে তখন। এই যে জাহাঙ্গীর নিজের বাড়ির ক্ষতি হয়েছে, তার মধ্যে একটা ক্ষোভ ছিল যে আওয়ামী লীগ যদি গাজীপুরে হিসাব করা হয় তাহলে তো আকম মোজাম্মেল আছে, সাবেক এমপি রাসেল আছে, মতিউর রহমান মতি আছে, যে রাসেল চাচা সেই এলাকায় রাজনীতি করেছে সবচেয়ে বেশি। সে সবসময় ফিল করতে, এবং তার একটা বাহিনী বা একটা গ্রুপ আছে, সে কোনো না কোনো ভাবে ওই গ্রুপটাকে এইটার সাথে সংযুক্ত করে সেই ক্ষতির সম্মুখে ফেলার জন্য সবসময় তার একটা চেষ্টা থাকে। এই একই সাথে এখন তার যখন শেখ হাসিনা নতুন করে আবার একটু উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করছে, সেও উকিঝুঁকি দিয়ে তার ভিতটাকে মজবুত করার জন্য একটা পথ খোঁজার চেষ্টা করেছে। এবং খুব স্পষ্ট যে গতকালের ঘটনাটা পরিকল্পিতভাবে সে এবং একটা গ্রুপ ওই বাড়িতে নিয়ে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে, আমি বলবো, বোকা বানিয়েছে এবং তারা বোকার শিকার হয়ে নির্দয়ভাবে একটা আক্রমণের শিকার হয়েছে, সেখানে মারাত্মকভাবে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, আজকে এখন হাসপাতালে আছে। এখানে দেখা যায় যে আহ, যে বাড়িতে আকম মোজাম্মেলের, আপনারা জানেন কিনা জানি না, যে বাড়িতে তারা হামলা করতে গিয়েছিল বলে, ডাকাত বাঁচাতে, ডাকাত থেকে উদ্ধার করতে বলে গিয়েছিল বলে আপনারা শুনছেন, এই বাড়িটা হলো আকম মোজাম্মেলের গ্রামের বাড়ি। এইখানে রাজনৈতিক তৎপরতা বা রাজনৈতিক দিক থেকে কোনো ইম্পর্টেন্স ওই বাড়ির নেই। সেইটা যে বাড়ি আছে, এটা গাজীপুর শহরেরও হাতে গোনা কিছু লোকজন জানে, যারা খুব আগে থেকে আকম মোজাম্মেল সাহেবকে চিনে, আকম মোজাম্মেলকে চিনে। আকম মোজাম্মেলের বাড়ি হলো মূলত গাজীপুর শহরে, এবং শহর কেন্দ্রিক পলিটিক্যাল সকল বিষয় সহ সেইখানে ডিল করার কারণে এটাই খুব ভালো করে চিনি। এই যারা আহত হয়েছে তাদের ডাটা যদি আপনারা দেখেন, ডাটাগুলো আমি গতকালকে রাতে হাসপাতালে গিয়েছিলাম, আজকে সকালে হাসপাতালে গিয়েছি, এবং হাসপাতাল থেকে পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে যেই এসআই ডাটাগুলো নিয়েছে তাদের কাছ থেকে কালেকশন করে দেখেছি, প্রায় সবাই হলো আর জাহাঙ্গীরের আগের যে বাড়ি, সে বাড়ির খুব আশেপাশের ছেলেপেলে এরা। অর্থাৎ জাহাঙ্গীর খুব ভালোভাবে ওয়াচ করছিল
কারা তার আশপাশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্পৃক্ত আছে, এবং তাদেরকে নানাভাবে ফুসলিয়ে এই ফাঁদে ফেলার জন্য দীর্ঘদিনের ট্র্যাপের অংশ হিসেবে সে এখানে নিয়ে আসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই ট্র্যাপের বিষয়টি তারা কিন্তু বুঝতে পারে না, বুঝে আজকে এটা শিকার হয়েছে। আমি এই ক্ষেত্রে জনাব সার্জিস আলম এখানে আছেন, আপনারা ছুটে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি বলবো সব সময় সতর্কতার সাথে আপনার পা ফেলতে হবে, বাস্তবতা মেনে নিতে হবে। রাজনৈতিক ময়দানে আপনাদের ভূমিকা আহ, এই অল্প কয়েকদিনের এই রাজনৈতিক, আমি বলবো যে খেলা, এই খেলায় আপনারা পরিপক্কতার প্রমাণ বিভিন্ন জায়গায় দিয়ে থাকতে পারেন, কিন্তু অপরিপক্কতার প্রমাণ গাজীপুরে রেখেছেন, এটা একবার স্পষ্ট বোঝা গেছে। এই বিষয়টাকে খেয়াল রেখে ভবিষ্যতে চলার চেষ্টা করতে হবে, না হলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কালকে যখন ঘটনা ঘটেছে তার আধা ঘন্টার মধ্যে আমি সেখানে যাওয়ার চেষ্টা করেছি। যে ছেলেগুলো রক্তাক্ত অবস্থায় সেখানে আসছে, মানে একবারে মুমূর্ষু অবস্থা, এরা আহ, মানে বেঁচে থাকবে এটা বলাই কষ্টকর ছিল, এতটা ভয়াবহ চিত্র সেখানে ছিল। আরেকটা বিষয় হলো এদের অধিকাংশই হলো খুব অল্প বয়সের, কেউ ইন্টারমিডিয়েট অথবা অনার্স সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার এই টাইপের ইয়েরা। তাদের এই সময় এত রাতে এরকম একটা কাজে অংশগ্রহণ করা, এটা আমি বলি মনে করি না খুব বেশি স্বাভাবিক ছিল। এটা কি স্থানীয়ভাবে অফিসিয়ালি যারা রিকগনাইজড বৈষম্য বিরোধী গাজীপুরের নেতারা, তাদের কনসেন্ট ছিল ওখানে যে যাবে, বা তাদের পরিকল্পনার অংশই ছিল, বা হ্যাঁ, তারা কি আমার সাথে জানতো গতকালকে না? এবং আজকে সকালবেলা, আজকে সকাল 11টায় আহ, গাজীপুরের যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল সে এবং আরো একজন যুগ্ম আহ্বায়ক, তাদের সাথে কথা হয়েছে। তারা বলছে যে এটার সাথে কনসার্ন ছিল, বাট তারা উপস্থিত ছিল না সেখানে। আমি বললাম যে যদি এ ধরনের কোনো বিষয়ে যেতেই হয় আপনারা তো সেখানে উপস্থিত থাকার কথা। হ্যাঁ, কিন্তু এই বিষয়টা আমার কাছে খুব বেশি স্পষ্ট নয় তাদের কথা থেকে, যে এইখানে কেন কি হলো। দ্বিতীয় যে বিষয়টি হলো, যে কোনো একটি জায়গায় খুব স্পষ্ট করে গাজীপুরের যদি হাতাগোনা দুই চারটা এলাকা বলা হয়, যেমন ধর গাজীপুরে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ি, তার বাড়ির আশপাশ এলাকাটা খুব স্বাভাবিকভাবেই দল না করলেও তার আপনজন আত্মীয় স্বজন চাচাতো ভাই, তাকে বাঁচানোর জন্য, তার ইয়েকে বাঁচানোর জন্য একটা গ্রুপ থাকে। এটা হুম। মানে অস্বীকার করার কিছু নাই। এটা যেই দলই করুক তার একটা সার্কেল থাকে। ঠিক সেরকম আকম মোজাম্মেলের যে বাড়ি, এর আশেপাশে গ্রামের বাড়ি, গ্রামের অনেক বন্ধু বান্ধব তার, তারা হয়তো বিএনপি করে, এমনকি জামাত করে, জামাত করলেও তার বাড়িটা ভেঙে ফেলুক, এইটা তখন তাৎক্ষণিক মেনে নেওয়া তাদের জন্য হয়তো কঠিন ছিল। ওই ইস্যুটা ওইটার সাথে মানে যুক্ত হয়েছে, জাহাঙ্গীরের যে ষড়যন্ত্র বলেন, পূর্ব পরিকল্পনা বলেন, সেটার সাথে এটা যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার কারণে তারা কিন্তু সেখানে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। এই যে বিষয়টা, এটা যদি উপলব্ধি করতে না পারে তাহলে কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় যে বিষয়টা আমি এখানে আজকে বলবো সেটা হলো, আপনারা জেনেছেন ইতিমধ্যেই, আজকে সন্ধ্যায় সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহরা যখন চলে গিয়েছেন, ওনারা হুম। চলে যাওয়ার পরে মাগরিবের নামাজ পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা গ্রুপ তারা এসে আবার আহ, জড়ো হয়েছে গাজীপুরের ডিসি অফিসের সামনে, রাজবাড়ী মাঠ মনে একটা জায়গা আছে সেখানে, যারা মানে সারাদিন তারা যেখানে ছিল, এখানে তারা আসার পর সাংবাদিকরা তাদেরকে ঘিরে ধরেছে যে এখন আপনাদের কর্মসূচি কি কি অবস্থা। সাংবাদিকদের সাথে কথা বলতে যাবে এই সময় হঠাৎ লাইটটা বন্ধ হয়ে গেল, এবং লাইট বন্ধ হওয়ার অল্প সময়ের মধ্যে একটা গুলি এসে মুখ্য যে ছেলেটা আন্দোলনটাকে জমিয়ে তোলার চেষ্টা করছিল, ওই সময় খুব ভালো কথা বলছিল, ওর গায়ে লাগে। এবং যেই জায়গায় গুলিটা লাগে, মানে তাকে লক্ষ্য করাই হয়েছিল যে তার বুকে গুলি লাগবে এবং সে মারা যাবে, এরকম একটা টার্গেট করে তাকে গুলি করা হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, অপারেশন করা হয়েছে, এখন সে হাসপাতালে ভর্তি আছে। আমার প্রশ্ন হলো, ঠিক ওই সময় লাইট কেন বন্ধ হলো? ওই সময় লাইট বন্ধ হলো এবং গুলিটা এসেছে স্পষ্ট ডিসি অফিসের, মানে ওই ওই দিক থেকে, সে ছিল ডিসি অফিসের অপোজিটে, ডিসি অফিসের ওই দিক থেকে। তাহলে স্পষ্ট বোঝা যায় যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি, তারা একটা অধিকার নিয়ে, একটা দাবি নিয়ে এখানে এসেছে। তাদেরকে রক্ষা করার জন্য কিছুক্ষণ আগেই আপনারা দেখেছেন যে জিএমপি কমিশনার এসে স্পষ্ট করে বলেছে যারা যারা দায়ী তাদেরকে অবশ্যই বরখাস্ত করবে এবং বিচারের আওতায় নিয়ে আসবে। এটা বলেছে, সে নিরাপত্তার আশ্বাস দিয়েছে, গ্রেফতারের আশ্বাস দিয়েছে, সব কথা বলেছে। কিন্তু এদের নিরাপত্তার বিষয়ে তারা যে আসলে উদাসীন, এই কথাগুলো যে ফাঁকা বুলি, এটা কিছুক্ষণ পরে কিন্তু স্পষ্ট বোঝা গেছে। তাদের
এই যে উদাসীনতা, এই যে আমি বলবো প্রশাসন কোনো না কোনো ভাবে এই একটা গ্রুপকে, আমি স্পষ্টই বলবো, এইখানে আওয়ামী লীগকে শেল্টার দিয়ে যাচ্ছে, তাদের এই অপকর্মের সাথে সহযোগিতা করছে, এটা কিন্তু একবারে স্পষ্ট আমার কাছে মনে হচ্ছে আজকের ঘটনায়। অতীতের ঘটনাগুলো আমি এখানে নিয়ে আসবো না। এখানে খুব স্পষ্ট করে খেয়াল করতে হবে যে এই অপারেশন হান্ট ঘোষণা করা হয়েছে, এই ঘোষণাটা আমার কাছে মনে হচ্ছে একটা আইওয়াশ। আপনি ইতিমধ্যে আপনার কাছে গেছে কিনা জানি না, মিডিয়াতে একটা বড় সার্কুলার সরকারের পক্ষ থেকে গেছে যে আপনারা স্ক্রলে এটা দিন যাতে এরকম একটা অপারেশন হচ্ছে এটা সারা দেশে জেনে যায়। হঠাৎ করে একটা অপারেশনে নেমে মানে নামিয়ে দেওয়া হলো স্ক্রল করে। এটাকে আমি বলবো স্ক্রল করা নাকি ভাইরাল করা, এই ভাইরাল করেই তারা ক্ষান্ত। এখন পর্যন্ত গাজীপুরে আওয়ামী লীগের পরিচিত অথবা আওয়ামী লীগ করে এরকম কেউ গ্রেফতার হয়েছে বলে আমার কাছে কোনো খবর নাই। সাজিস আলম সাহেব বলেছেন যে কে কে গ্রেফতার হয়েছে তাদেরকে ছাড়িয়ে নিয়েছে, এটা হতে পারে। আমি, আমার কাছে একজনের ব্যাপারে আসছে যে সে হলো একটা মেসে থাকে, অন্য এলাকার বাড়ি, তাকে ধরে নিয়ে গেছে। আমি বলছি না, এই বিষয়ে পুলিশ যাচাই বাছাই করবে, এখানে আমাদের কথা বলার কোনো সুযোগ নেই। যে ছেলেকে ধরছে সে আওয়ামী লীগ তো দূরের কথা, হয়তো কোনো দলই করে না, অথচ আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের সময় শত শত অপরাধের সাথে সম্পৃক্ত, ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে দিব্যি ঘুরছে, জায়গায় জায়গায় মিছিল করছে, ব্যবসা করছে, বাণিজ্য করছে, তাদেরকে তো ধরছে না। তাদের এই হান্টের প্রথম টার্গেট হওয়া উচিত ছিল, করছে না। তাহলে আমি বলবো এটা একটা আইওয়াশ। আরেকভাবে অন্যভাবে যদি বলি, তাদেরকে মানে সার্জিস আলমদেরকে ক্ষান্ত করার একটা উপায়, তারা কিছুক্ষণ আগে বলেছেন যে একবারে শীর্ষ পর্যায়ে গিয়ে নানা ধরনের তাগাদা করে তারা এটা করে আদায় করে নিয়েছে। এই আদায় করে কোনোভাবেই ক্ষান্ত থাকলে আদায় হবে না। আদায়টা একবারে 100% নিশ্চিত করে তারপরে ক্ষান্ত হইতে হবে। এই দায়িত্বটা আপনারা ইতিমধ্যে নিয়েছেন, যে কারণে আপনারা জামাতকে বা বিএনপিকে এখন ব্লেম করলেও, অভিযোগ দিলেও এই দায়টা জামাত বা বিএনপিকে আপনি শতভাগ নিশ্চিত করতে পারেন না। আপনারা এই দায় নিয়েছেন, করেছেন, করছেন, এবং আপনাদের প্রতি এখন আমি বলবো এই মুহূর্তে ছাত্র জনতার অন্তত প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আপনারা ভূমিকা রাখছেন। সেটা আর একটু দক্ষতার সাথে এই কৌশলগুলো মোকাবেলা করে যত বেশি হান করবেন তারা আস্তে আস্তে বর্ডারের দিকে যাবে, যত বেশি হান করবেন তারা বর্ডার ক্রস করবে, তারপরে শুরু হবে আসল খেলা। এই হান্ট করে আপনি আরেকটা গর্তে ঢুকে গেলেন। এই হান্ট অপারেশন দিয়ে আপনার পিনাকি আপনাকে বাধ্য করলো সরকার চ্যালেঞ্জ করতে যে আপনি এই সরকার বিপ্লবী সরকারের দিকে যান। যত শীঘ্র বিপ্লবী সরকারের দিকে যাবেন তত শীঘ্র এই বিপ্লবটা সফল হবে। তো আমি দুইটা প্রপোজাল রাখলাম, এই দুইটার মধ্যে যেমন একটা করেন, না হলে এই হান্ট করতে গিয়ে কি হবে জানেন, আমি বলি কেউ না কেউ সাপোর্টেজ করে দেবে, পট করে একটা সৈনিককে মেরে ফেলবে, পট করে একটা অফিসারকে মেরে ফেলবে। দেন হোয়ার উইল গো? গ্রামকে গ্রাম পুরাই দিবেন পাকিস্তানের মতো? ভারত তো তাই চাচ্ছে, ভারত তো তাই চাচ্ছে আপনি গ্রামকে গ্রাম পুরাই দেন। যৌথ বাহিনী কবে ফোন করলেন? কার কমান্ডে ফোন করলেন? যৌথ বাহিনী কমান্ডার কে? এগুলো সলভ না করে যৌথ বাহিনী যাবে কে? আর্মি যাবে কে? পুলিশের আন্ডারে? পুলিশের আন্ডারে আর্মি যাবে? আপনি আর্মিকেও শেষ করে দিবেন? এই পুলিশের আন্ডারে আর্মি কাজ করবে? মিনিস্ট্রির আন্ডারে আর্মি কাজ করবে? নো, নেভার নেভার নেভার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছে। কেন? ইতিমধ্যে আমার অ্যাম্বাসেডরকে ভারতীয় সরকার ডেকে নিয়ে গেছে, বলেন না এমনি ডেকে নিয়ে গেছে। আপনি ডাকছেন? সেও ডাকছে। কদিন পরে ওই যে আপনি এখন সন্ত্রাসী বলেন যাকে যাকে বলেন, তারা এখন তো ইন্টারন্যাশনাল কোর্টও নাই। আপনি যাবেন কই? এটা তো পার্টি অ্যাপ্রোচ করে দিছে, এটা তো ট্রাম্প সাহেব করে দিছে। এখন কি হবে? আপনি যদি একটা সুষ্ঠু পরিবেশ, এই গভর্নমেন্ট হবে না। আপনার সামনে দুইটা অল্টারনেটিভ আছে, আইদার যদি গার্ডস থাকে, সাহস থাকে, হেডম থাকে, তাহলে টুডে ডিক্লেয়ার করেন একটা রিভলিউশনারি গভর্নমেন্ট। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, মন্ত্রী সব চেক করেন, চেক করে ছাত্রদেরকে দিয়া একটা 20, 40, 21 সদস্য উপদেষ্টা না মানে একটা রিভলিউশনারি গভর্নমেন্ট করেন, বিপ্লব সরকার করেন। ওরা বলে এখন থেকে আমাদের হুকুম যারা শুনবে না,
জাস্ট ফায়ার দেন। ওই ভাঙ্গা চূড়া কত দরকার নাই, এই বাড়ি ভাঙ্গা তো নেই, শুনবে না, যে অফিসে শুনবে না, যে জজ শুনবে না, যে ম্যাজিস্ট্রেট শুনবে না, জাস্ট ফায়ার দেন। এটা বিপ্লবী সরকার করে, এটা করা উচিত। তো না ভাঙলে ফেসিজম দূর হবে কিভাবে? ভাঙাচোরা না করলে ফেসিজম দূর হবে কিভাবে? ভাঙবেন কেন? 6 মাস পরে আমাদের মনে হলো যে আমাদের এটা ভাঙা উচিত। এই বিল্ডিংটা বানাতে কতদিন লাগবে? বিল্ডিং বানাবে কেন? ফেসিজমের বাসা আবার বানাবে। আপনি মনে করেন কি আপনি শেখ হাসিনাকে ঢোকার রাস্তা করে দিলেন না? এই বিল্ডিং তো আবার হবে। পৃথিবীর শুনেন, আপনি যদি আজকে এই যে উস্কে আপনি সিস্টেম করে কাকে দিয়ে করবেন? আপনি সিস্টেম করতে হবে, আপনি এভাবে করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে যে আপনাকে বিপ্লবী সরকার এনে সরকারি সিদ্ধান্ত হবে। কেন ছেলেটাকে মানে আপনি আপনার বক্তব্যে দুই রকম কথা বলছেন। আপনি বলছেন যে পিনাকি 2 বছর ধরে উজ্জীবিত করেছে সংগ্রামে, কিন্তু পিনাকি ভট্টাচার্যই তো বলেছেন যে আজকে হয়ে যাবে, আজকে 32 নাম্বার গুড়া হয়ে যাবে। তো এটাও কি সংগ্রামের অংশ কিনা ওনার? এটা তো সে তো তাদেরকে উস্কে দিয়ে নিয়ে যাচ্ছে ওখানে। কেন নিয়ে যাচ্ছে? কারণ সে চাচ্ছে ঘটন্ত। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সে ডক্টর ইউনূসকে 100% রাস্তা দিয়ে দিল। যখনই ছাত্রদেরকে আহ্বান জানালো তোমরা যাও ভেঙে ফেলো, তখন বুঝতে হবে যে সে শেখ হাসিনাকে অনাস্থা দিয়ে দিয়েছিল, 70% অনাস্থা ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছিল, এবং সে ডিক্লেয়ারই করেছে ডক্টর ইউনূস সাহেবকে সে ছাড়বে না। কারণ তারা যা চেয়েছিল সেই বিপ্লবী সরকার হয় নাই। কাজে বিপ্লবী সরকার যদি না করতে পারেন তাহলে আপনাকে আসতে পারবেন না। এই হ্যাডম আপনাদের থাকলে, এই হ্যাডমের দেখানো হচ্ছে এবং এই প্রতিরোধ শুরু হবে। হয়তো আজকে হান্ট গেছেন, হান্ট করতে গিয়ে কাকে পাবে? হান্ট করতে গিয়ে কাকে পাবে? ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারা কি হবে? যত বেশি হান্ট করবেন তারা আস্তে আস্তে বর্ডারের দিকে যাবে, যত বেশি হান্ট করবেন তারা বর্ডার ক্রস করবে, তারপরে শুরু হবে আসল খেলা। এই হান্ট করে আপনি আরেকটা গর্তে ঢুকে গেলেন। এই হান্ট অপারেশন দিয়ে আপনার পিনাকি আপনাকে বাধ্য করলো সরকার চ্যালেঞ্জ করতে যে আপনি এই সরকার বিপ্লবী সরকারের দিকে যান। যত শীঘ্র বিপ্লবী সরকারের দিকে যাবেন তত শীঘ্র এই বিপ্লবটা সফল হবে, টিকে থাকবে, আর না হবে না। কারণ হান্ট করতে গিয়ে আজকে সমস্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সমস্ত লোকদেরকে আপনি তাদের বাড়ির থেকে সরাই দেবেন। They will move out. তারা সীমান্তে যাবে, তারপর সীমান্ত গেলে পরে এরকম 1 লাখ 2 লাখ 5 লাখ লোকজন সীমান্ত চলে যাবে। ইন্টারন্যাশনাল ইস্যু যখন হয়ে যাবে তখন বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের শান্তি চুক্তি আছে। ইউনূস সাহেব লাগবে না ওদেরকে ডাকতে, এই চুক্তি বলেই তারা আসতে বাংলাদেশে আসতে পারবে। এই চুক্তি বাতিল করার মতো ক্ষমতা এখনো এই তত্ত্বাবধায়ক সরকার রাখে না। এই চুক্তিটা এখন রয়ে গেছে। অনলি পারে বিপ্লবী সরকার, অনলি বিপ্লবী সরকার বলতে পারে যে এগুলো কোনো চুক্তি নাই, সংবিধান নাই, কিছু নাই। সো আপনাকে বিপ্লবী সরকার করতে হবে। এর বিকল্প হলো আপনারা সবাই বলতেছেন বিএনপির জনপ্রিয়তা শূন্যের কোঠা নেমে আসছে। এখন সবচেয়ে জনপ্রিয় দল হলো এখন জামাত ইসলাম। তারা ভালো লোক, তারা সব ভালো। তারপরে আরো জনপ্রিয় হলো ওই ছাত্র বৈষম্য ছাত্ররা। কাজেই আপনার নির্বাচনে ভয় পাচ্ছেন কেন? এখন 3টা শক্তি হয়ে গেছে। একটা আপনাদের কথা মতো একদম তলানিতে পৌঁছে গেছে যে বিএনপি জনপ্রিয়তা, সেই বিএনপি। আরেকটা জনপ্রিয়তা চলে গেছে তুঙ্গে জামাত ইসলামের, তাদের সঙ্গে সকল ইসলামী দলগুলো যে অংশগ্রহণ করেছে। আরেকটা চলে আসে ছাত্র বৈষম্যরা। একটা নির্বাচন দিয়ে দেন, আগামী 3 থেকে 5 মাসের মধ্যে নির্বাচনটা দিয়ে দেন, এবং সেই নির্বাচনে আমরা জানেন, আমরা অতীতে দেখছি ফেব্রুয়ারি মাসে ঘোষণা করে জুনের নির্বাচন হতে পারে, মার্চে ঘোষণা করে জুনের নির্বাচন হতে পারে। আপনি জুনের নির্বাচন দিয়ে দেন। জুনের নির্বাচন হওয়ার আমাদের অভিজ্ঞতা অনেক আছে। জুনের নির্বাচন দিয়ে দেন। জুনের নির্বাচন দিয়ে দিলে আজকে বিপ্লবী পরিষদ না করে এই ছাত্ররা জয়লাভ করে চলে আসতে পারে। কারণ এখন তো বিএনপি করে ফ্যাক্টর না, আওয়ামী লীগ তো নাই, বিএনপি জনপ্রিয়তা নাই। বিএনপি চাঁদাবাজি করে তার জনপ্রিয়তা শেষ হয়ে গেছে আপনাদের কথায়। কাজে ভয় পাওয়ার কি আছে? বিএনপি তো ক্ষমতায় আসতেছে না। হয় জামাত আসবে, নাহলে বৈষম্য ছাত্র সমাজ আসবে, আর দুজনে আসলে দুজনে তো বন্ধু। সমস্যাটা কোথায়? তো লেট দেম ডু ইট সাংবিধানিক ভাবে। তো আমি 2টা প্রপোজাল রাখলাম, এই 2টার মধ্যে যেমন একটা করেন, না হলে এই হান্ট করতে গিয়ে কি হবে জানেন? আমি বলি কেউ না কেউ সাপোর্টেজ করে দেবে,
পট করে একটা সৈনিককে মেরে ফেলবে, পট করে একটা অফিসারকে মেরে ফেলবে, দেন হোয়ার উইল গো? গ্রামকে গ্রাম পুরাই দিবেন পাকিস্তানের মতো? ভারত তো তাই চাচ্ছে, ভারত তো তাই চাচ্ছে আপনি গ্রামকে গ্রাম পুরাই দেন। আপনি রেজিস্ট্রেন্স হয়েছে এখন গাজীপুর পুরাই দিবেন, তারপরে কি? এই গাজীপুর থেকেই তো শুরু হয়েছিল ৭১ বিপ্লবের যুদ্ধের শুরু। এই গাজীপুর চৌরাস্তা থেকে কিন্তু শুরু হয়েছিল ৩রা মার্চের প্রথম সশস্ত্র বিদ্রোহ। সো ডোন্ট টেক যাদবপুর ঐতিহাসিকভাবে চিন্তা করে যাদবপুর কেন হঠাৎ গাজীপুর হঠাৎ সামনে চলে আসলো, হঠাৎ গাজীপুর কেন আসলো, অন্য কেউ আসলো না কেন? সো থিঙ্ক দ্যার ইজ ঐতিহাসিক কিছু মূল্যবোধ আছে। এবং আপনি বললেন যে ছেলেগুলা গেছিল থামাইতে, তাহলে থামাইতে গেলে ৩টা পার্টি হয়ে গেল তার এখানে, তাহলে ভাঙতে গেল কে? তাহলে নিশ্চয় তারা দুষ্কৃতিকারী না, ছাত্র জনতা। ছাত্ররা তো বলছে আমরা ভাঙতে যাইনি, আমরা থামাইতে গেছি। তারা বলছে আমরা থামাইতে গেছি, থামাতে গেছে হাসপাতালে সার্জির সাহেব দেখতে গেছে, তারা থামাতে গেছিল। এবং স্টেটমেন্ট যে আসছে প্রত্যেকে থামাতে গেছিল। দেখেন আমি কেন বলছি, একটা মানে রাজনীতি সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? রাজনীতি একটা ট্রিক্স দুইবার খেলা যায় না। সেম ট্রিক্স ইউ ক্যানট প্লে টুয়াইস। এই বিপ্লবের এই কথাবার্তা, এই সমস্ত বিভ্রান্তমূলক কথাবার্তার ট্রিক্স চলে গেছে, বলে গিয়ে বিভ্রান্ত করে চলে আসছে। এখন তো হবে না, এখন চলে আসছে। আমি একটু ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর কথা শুনি, তারপরে আবার আপনি কথা বলে আমি তো আমাকে বারবার প্রশ্ন বলতেছি, আগে বলছিলাম। কাজে আপনি যেটা বলতেছেন এই অপারেশন, এই হার্ট, এই হান্ট, আর এই শুধু অপারেশন ডিক্লেয়ার করে এই নামগুলা, অপারেশন বলতে বোঝায় আর্মি, নট দি হোম মিনিস্টার। হোম মিনিস্টার হান্ট করতে পারে, হোম মিনিস্টার অপারেশন করতে পারে না। হোম মিনিস্টার ওয়ারেন্ট সার্ভ করতে পারে, ওয়ারেন্ট গিয়া ধরে নিয়ে আসতে পারে। আগে ওয়ারেন্ট হবে, তারপর ধরতে যাবে। এছাড়া পুলিশ হান্ট করতে পারে না, হান্ট করে আর্মি। আর্মি আর নট আন্ডার ডিফেন্স। এখানে তো আমার মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, যৌথ বাহিনী বলছে। যৌথ বাহিনী কবে বানালেন? কবে যৌথ বাহিনী হয়েছে? এগুলো খালি বললে ফেললে হবে? আপনি সংবিধান মানবেন, আবার যাই যেটা বলে ফেলেন। শুনি যে যৌথ বাহিনী আমাকে যে বললেন, আপনি প্রশ্ন আমাকে করলেন, আমি চুপ করে আমরা বুঝবো না। যৌথ বাহিনী কবে ফোন করলেন? কার কমান্ডে ফোন করলেন? যৌথ বাহিনী কমান্ডার কে? এগুলো সলভ না করে যৌথ বাহিনী নেমে যাবে। আর্মি যাবে কে? পুলিশের আন্ডারে? পুলিশের আন্ডারে আর্মি যাবে? আপনি আর্মিকেও আমাদের শেষ করে দিবেন? এই পুলিশের আন্ডারে আর্মি কাজ করবে? মিনিস্ট্রির আন্ডারে আর্মি কাজ করবে? নো, নেভার নেভার নেভার। আপনি সুন্দর বলেছেন যে 1971 আমেরিকানরা 71 সনে একটা অপারেশন করছিল, অপারেশন সি এঞ্জেলস। দেখেন কত সুন্দর নাম, অপারেশন সি এঞ্জেলস। অর্থাৎ আমেরিকানরা বাংলাদেশের সীমানায়, পাকিস্তান সীমানায় আসছে একটা এঞ্জেল হিসাবে। নামগুলো যখন করা হয়, নামগুলো তো আমরা দেখছি কেমনে করা হয়, কেমনে নেওয়া হয়। এটার সঙ্গে একটা ইনার একটা ফিজিক্স বা কেমিস্ট্রি বা সাইকোলজি সম্পর্ক। সো সি এঞ্জেলস এর জায়গায় আপনি আনছেন ডেভিল হান্ট। এবং আমার স্যার কিন্তু শিকারী বলছে বলে কথাটা বললাম, শিকার না, হান্ট তো শিকার না, হান্টের সেই বুঝছে না। এখন খুঁজবে, শিকার করে না। আমার মনে হয় সিমিলার শব্দ, ওই যে শিকার বা খোঁজা। আর শিকার খুঁজবে মানে খুঁজে এখন শিকার করে হান্টিং হয়ে যায়। তাই যাই হোক, আমি বলছি স্যার নামের মধ্যে এগুলো হলো মিলিটারি টার্মিনোলজি। পুলিশ বা র্যাবের এরকম কোন অপারেশন নাই, কারণ দে ক্যান নট মুভ উইদাউট দি ওয়ারেন্ট, দে ক্যান নট মুভ উইদাউট দি সিসি ফ্রম দি পুলিশ স্টেশনস। সো দিস পুলিশ স্টেশন সিসি হলো এগেইনস্ট ইন্ডিভিজুয়াল, যে অমুককে ধরতে হবে, ধরার জন্য তোমাকে সিসি দেওয়া হলো, ওখানে গন্ডগোল হচ্ছে, তুমি যাও। কিন্তু ওখানে গিয়ে শান্তি রক্ষা করার জন্য পহল দিবা, ঘুরবা, এই জন্য পুলিশকে রাখা হয় না। পুলিশের কোনো প্রভিশন নাই, পুলিশের সিআরপিতে এরকম কোনো প্রভিশন নাই, পুলিশ ট্যাক্ট এরকম কোনো প্রভিশন নাই, র্যাবে নাই। দে হ্যাভ টু বি, দে ক্যান গো এন্ড ক্যাচ, দে ক্যান গো টু ফাইন্ড আউট, আগের নাম লাগবে, কমপ্লিট লাগবে। ইট ইজ অনলি আর্মি ক্যান হান্ট, অনলি আর্মি ক্যান মুভ অ্যারাউন্ড, আর্মি ক্যান মেনটেন দ্য পিস। এখানে আসবে না। আর মিনিস্ট্রি পারে বাই ডিক্লেয়ারিং 144। আচ্ছা, আমরা একটু অনেক ধন্যবাদ। 144টা কিছু না, 144 সিম্পল, 4 জনের বেশি লোক এক জায়গায় দাঁড়াতে পারবে না। 144 কিছু বলা হয় নাই,
জাস্ট ইলিগাল গ্যাদারিং, 4 জনের বেশি হলে ইলিগাল গ্যাদারিং। ওখানে অস্ত্রপাতি গুলো পরে কথা, 4 জন বেশি হবে না। কাজে 144 জারি করতে পারে ম্যাজিস্ট্রেট সাহেব, এবং এই 144 ভায়োলেট করছে কিনা দেখার জন্য পুলিশ নিয়োগ করতে পারে। অপারেশন হান্ট মানে মিলিটারি ওয়ার্ড, ইউনিট অফ সিভিল পাওয়ার যখন যাবে তখন তার একটা অপারেশন নামে যাবে, কারণ এই অপারেশন অনুযায়ী তার ডিউটি হবে, পোস্টিং হবে, তার অ্যাসাইনমেন্ট হবে, তার গুলি ইস্যু হবে, তার বোমা ইস্যু হবে, তার গাড়ির তেল ইস্যু হবে। সো মেনি এক্সপেন্ডিচার আর্মিতে আছে যেগুলো করতে হবে। কার নামে করবে? কোন ব্যক্তির নামে হবে না, ওই কর্নেল সাহেবের নামে হবে না, রহিমউদ্দিন সাহেবের নামে না, লেফটেন্যান্ট সাহেবের নামে হবে না, নামে হবে অপারেশন ক্লিন হার্ট, অপারেশন এই কি হান্ট, ডেভিল হান্ট, বুঝছেন তো? এটার নামে সব তেল ওখানে হবে, লোক ওখানে মুভ করবে, টিএডি ওখানে হবে, যা কিছু ক্ষয় খরচ সব ওখানে হবে, ম্যান পাওয়ার যে কাজ করলো ওখানে হবে। কতগুলো ডিফারেন্স আছে, কাজে এগুলো হলো না। সিএনজেলস আমেরিকান রাষ্ট্র ছিল, ওখানে কিন্তু আচ্ছা আমি শুনবো আপনাকে করতে আসলে। কাজে আমার শেষ এখানে আমি সারেক আলী বললাম। দর্শক আলোচনা শুনেছেন, মোটামুটি একদিনের অ্যাকশনে আওয়ামী লীগ ঠান্ডা হয়ে গিয়েছে। যদি এই অ্যাকশন এভাবেই কয়েকটা মাস থাকে তাহলে এরা চিন্তা করেন আওয়ামী লীগের অবস্থাটা কী হতে পারে। মূলত আওয়ামী লীগ এতটা সুযোগ পেয়েছে এই সরকারের নমনীয়তা এবং সহনীয়তার কারণে। সরকার যদি শুরু থেকে অ্যাকশনে থাকতো তাহলে হয়তো আওয়ামী লীগ এতটা সুযোগ পেত না। তো আওয়ামী লীগকে বুঝাইতে হবে যে এই সরকার একটা ক্ষমতাশীল এবং এই সরকার জনগণের সরকার, এই সরকার একটা ক্ষমতাবান সরকার। এটা আওয়ামী লীগকে বুঝাইতে হবে। এটা বোঝানোর জন্য ডেভিড হান্ডার মতোই অ্যাকশন প্রয়োজন ছিল।